জমজমাট পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারণা। ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো নানা নির্বাচনী কৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করতে রাজনীতির মাঠে ব্যস্ত। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এসআইআর। আজ বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্রদূত মাহফুজ রহমান। আপনাকে এখন টিভির অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মাহফুজ রহমান, আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল যে আমরা জানি শুধু নির্বাচন না, নির্বাচনের আগে থেকেই আসলে বিজেপি দায়ী করে আসছিল যে বাংলায় অনুপ্রবেশকারী আছে, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী আছে এবং তারা হচ্ছে মমতার ভোট ব্যাংক। এরপর যখন ঘটা করে নির্বাচনী প্রচারণা শুরু হলো, আমরা জানি যে কয়েক দফায় বাংলায় এসেছে সরকার দলীয় দল বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বারংবার যে অভিযোগটা করছেন যে বাংলায় অনুপ্রবেশকারীর কারখানা গড়ে তুলেছেন মমতা ব্যানার্জি এবং অনুপ্রবেশকারীদের ভোটেই আসলে মমতা ব্যানার্জি বারবার জিতছে। বিপরীতে তৃণমূল যে অভিযোগটা করছে সেটা হচ্ছে এসআইআর হচ্ছে একটা স্ক্যাম এবং এসআইআর হচ্ছে বাংলায় বিজেপিকে জেতানোর একটা পায়তারা। তো ভোটের ঠিক কয়েকদিন আগে এসে যে এসআইআর ইস্যুতে যে এত তর্কে, এত পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, তো আপনি কি মনে করছেন যে ভোটের মাঠে এসআইআর এর প্রভাব কতটুকু এবং এসআইআর ঠিক কোন দলের ভোট ব্যাংক বাড়াবে এবং ঠিক কোন দলের ভোট ব্যাংক কাটবে বলে আপনি মনে করছেন? আপনি তো এসআইআর এর যে প্রসঙ্গ আনলেন, সেই প্রসঙ্গে এসআইআর এর প্রভাব নির্বাচনে কতটুকু পড়বে না পড়বে কিংবা কোন দলের পক্ষে পড়বে, সেগুলোর চূড়ান্ত উত্তর হয়তো নির্বাচনই দিতে পারবে। কিন্তু এই পর্যায়ে আমরা যেগুলো অনুমান করি বা বিশ্লেষণ করি এবং ভারতীয় প্রচার মাধ্যম থেকে যেটুকু তথ্য পাওয়া যায়, তাতে অনুমান করা যায় যে এসআইআর এর প্রভাব নির্বাচনে যথেষ্ট পরিমাণেই পড়বে। আপনি জানেন যে এই এসআইআর কিন্তু নতুন না। হ্যাঁ, সেই 50-52 সাল থেকেই ক্রমাগত বিভিন্ন সময়ে ভারতের অন্যান্য রাজ্যেও হয় এবং এই ভোটার তালিকা মাঝে মধ্যেই আপনার নতুন করে সংশোধন করা হয়, বাছাই করা হয়, সেগুলো করা হয়। কিন্তু নির্বাচনের ঠিক 6 মাস আগে এইবার এই পশ্চিমবঙ্গে এই কাজটি করার কারণে এবং সেখানে সম্ভবত 91 লাখের মতো ভোটার আপনার বাদ পড়েছে এই রিভিশনে গিয়ে। তো সেই জন্যে এসআইআরকে অনেকে দায়ী করছে, বিশেষ করে তৃণমূল ক্যাম্প দায়ী করছে যে এটা করা হয়েছে বিজেপিকে সহায়তা করার জন্য। আপনি ঠিক বলেছেন যে বিজেপি বিভিন্ন সময়েই, আজকে নতুন না, 10-12 বছর ধরে ক্রমাগতই বলে আসছে যে বাংলাদেশ থেকে বেশ কিছু বাংলাদেশি নাগরিক তারা ভারতে আশ্রয় নিয়েছে এবং অনেকে আছে যারা ওই ভারতের আধার কার্ড বা রেশন কার্ড কিংবা তাদের নাগরিকত্ব নিয়েছে, জি ভোটার কার্ড সংগ্রহ করেছে এবং তাদের ভোটগুলো তৃণমূলে যায়, যেহেতু তৃণমূল তাদেরকে প্রশ্রয় দেয়। এই ধরনের অভিযোগ একটা বিজেপি বরাবরই করে এবং এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, এটা আসামেও আছে এই ধরনের অভিযোগ। কিন্তু কথা হলো যে এটা কতটুকু সত্য। বাংলাদেশ থেকে কেন একজন ভারতে চলে যাবে? বাংলাদেশ এবং ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের যদি আপনি অর্থনীতি বিশ্লেষণ করেন, তাহলে আমরা তেমন কোনো ক্লু পাই না যে কি কারণে বাংলাদেশ ছেড়ে একজন সেখানে যাবে। আর যদি সে হয়, যেটা বিজেপির ভাষায়, যে যদি তারা মুসলমান জনগোষ্ঠী হয়, তাহলে তাদের ভারতে যাওয়ার তো আমি আরও কোনো কারণ দেখি না। আমাদের একজন হাই কমিশনার ছিলেন ভারতে 10-12 বছর আগে। তিনি একবার দিল্লিতে এক সংবাদ মাধ্যমকে এই প্রশ্নেরই উত্তর দিতে গিয়ে বলেছিলেন যে বাংলাদেশের জনগণ প্রয়োজনে সেই ভূমধ্য সাগরে ঝাঁপ দিয়ে পড়বে, তবু তারা ভারতে আশ্রয় নেবে না। হ্যাঁ, কেননা বাংলাদেশ থেকে যারা কোনো না কোনোভাবে অভিবাসী হয়, তারা প্রধানত অর্থনৈতিক কারণেই হয়। হ্যাঁ, তো সেই কারণটা ভারতে তো আপনার বর্তমান নাই। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিজেপির যে অভিযোগটা, এটা আসলে একটা নির্বাচনী কৌশল মাত্র, এটার বাস্তব ভিত্তি খুব একটা নেই বলাই যায়। একেবারে নির্বাচনী কৌশল না বলে আমি বলবো যে এটা তাদের রাজনৈতিক কৌশল। হ্যাঁ, বিজেপি তো হিন্দুত্বের উপরে ভর করে রাজনীতি করছে। বাংলাদেশ একটা মুসলমান প্রধান দেশ, সুতরাং বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীকে আপনার যদি টার্গেট করে, লক্ষ্য করে কোনো কথা বিজেপি বলতে পারে, তাহলে সেটা তার ভোট ব্যাংক সম্ভবত বাড়ায়, বা সে মনে করে যে এইভাবে হয়তো তার ভোট ব্যাংক বাড়ছে। তো সেই জন্য হয়তো এই কাজগুলো করে। আপনার উত্তরের আলোকে একটা প্রশ্ন করতাম যে আপনি যেটা বললেন বিজেপি হচ্ছে হিন্দুত্ববাদী একটা দল এবং হিন্দুদের ভোট পাওয়ার লক্ষ্যে আসলে তাদের নির্বাচনী প্যাটার্ন বা রাজনৈতিক প্যাটার্ন, কিন্তু এবারে এসআইআর এর
কিন্তু বিপরীতটা হয়েছে। এবারে এসআইআরে দেখা গেছে যে অনেক হিন্দু ভোটারের নাম বাদ পড়েছে, অনেক মতুয়া ভোটারের নাম বাদ পড়েছে, এবং এখানে শীর্ষে রয়েছে নদিয়া জেলা। মমতা ব্যানার্জি যে দাবিটা করছে যে প্রায় 60 লাখ হিন্দু ভোটারের নাম এবার বাদ পড়েছে এসআইআরের মোট 91 লাখের মধ্যে। তো এই হিন্দু ভোটাররা 2021-এর বিধানসভা বা 24-এর লোকসভা নির্বাচনে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে প্রায় 50% ভোটার, হিন্দু ভোটার, তারা কিনা বিজেপিকে ভোট দিয়েছে। তো এবার তো এসআইআরের তালিকা থেকে অনেক হিন্দু ভোটারও বাদ পড়লো। তো এই হিন্দু ভোটারদের ভোটগুলো, অধিকাংশ ভোটারদের ভোটগুলো ডেফিনেটলি পদ্ম শিবিরে পড়তো, কিন্তু এবার তো পড়ছে না। তারা বিবেচনাধীন আছে, তারা ভোট দিতে পারবে কি না পারবে এটাও সন্দিহান। তো বিজেপির জন্য কি এটা পায়ে কুড়োল মারার মতো একটা বিষয় হলো কিনা? না, তৃণমূল তো আপনার নির্বাচনে 50% ভোট পায়, বা গত নির্বাচনে পেয়েছে। 50% তো আর মুসলমান ভোটার না, এখানে হিন্দু ভোটার আছে, মুসলমান ভোটার আছে, অন্যান্য ধর্মাবলম্বীও আছে। বিজেপির ক্ষেত্রেও তাই, বিজেপিও যে কেবলমাত্র হিন্দুদের ভোট পেয়েছে তা না, নিশ্চয়ই অন্য ধর্মাবলম্বীদেরও পেয়েছে। আমরা জানি না এক্স্যাক্টলি কার কতটুকু সে পেয়েছে, দেখা যায় হিন্দুদের ভোট হয়তো বা তাই পাবে, হয়তো বা তাই আমরা অনুমান করি সবাই। এখন যে প্রশ্নটা আপনি তুলেছেন, 91 লাখের মধ্যে আপনার কিন্তু 34% মুসলমান ভোটার যারা বাদ পড়েছে। সাধারণভাবে আপনার কিন্তু পশ্চিমবঙ্গে 27% মতো মুসলমান ভোটার, কিন্তু বাদ পড়ার ক্ষেত্রে তারা একটুখানি বেশি বাদ পড়েছে। তো যেহেতু মার্জিন খুব বেশি না, তো ঠিক আছে, আমি ধরে নিলাম যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু পরে দেখবেন যে রিভিউয়ে গিয়ে সেখানে আবার যে 26-27 লাখ, সেখানে কিন্তু 64-65% হলো মুসলমান। তার মানে কেবলমাত্র মুসলমান হওয়ার কারণে, আমি জানি না, বাট মনে হয়েছে যে মুসলমান হওয়ার কারণে হয়তো বা তার বাদ পড়ার আশঙ্কাটা বেশি ছিল, এবং আপনার বাস্তবে তাও ঘটেছেও। তো সেই জন্যেই এরকম একটা অনুমান করা হয়েছে যে এটা করা হচ্ছে প্রধানত তৃণমূলকে একটু দুর্বল করার জন্য, এবং যারা ওইখানে সংখ্যালঘু হিসেবে পরিচিত তাদের ভোটগুলো আসলে যাতে তৃণমূলের ফরে বা তৃণমূলের পক্ষে না যায়, এই কারণেই আসলে এসআইআরকে একটা স্ক্যাম হিসাবে আসলে ভোটের মাঠে দাঁড় করানো হয়েছে বলে মমতা ব্যানার্জি বিভিন্ন সময় অভিযোগ তো করে আসছে। তো আমার কাছে আরেকটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে, এই যে এসআইআর আমরা জানি যে হিয়ারিংয়ে যারা দাঁড়িয়েছে, এখন ভোটের আগে অনেক পশ্চিমবঙ্গের যে গণমাধ্যমগুলো রয়েছে তারা বিভিন্ন জেলায় জেলায় যে মানুষের জনমত নেওয়ার চেষ্টা করছে, এবং প্রত্যেকটা অনুষ্ঠানেরই আলোচিত বিষয় হচ্ছে এসআইআর। এবং জনগণের সাথে কথা বলে যে বিষয়টা দেখা যাচ্ছে, যারা হচ্ছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়েছে তারা নিজেদের হতাশার কথা জানিয়েছে, নিজেদের ক্ষোভের কথা জানিয়েছে, দুঃখের কথা জানিয়েছে। আমরা জানি অনেকে মারাও গেছে, অনেকে আত্মহনন করেছে, যখন লিস্টে নিজেদের নাম দেখেনি তখন আত্মহনন করেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। এই যে পশ্চিমবঙ্গে এত রাজনৈতিক দল আছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে একেবারে কেন্দ্রের মুখোমুখি দাঁড়িয়ে এই এসআইআরের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি দিল্লি পর্যন্ত গিয়েছে, সুপ্রিম কোর্টে গিয়েছে, কিন্তু অন্যান্য দলগুলো যায়নি। কেন গেল না, আপনার কি মনে হয়? না, অন্যান্য দলও কিন্তু কম বেশি গিয়েছে, যেমন কেরালা থেকেও কিন্তু তারা সুপ্রিম কোর্টে আপনার রিট করেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট আপনার স্টে অর্ডারটা দেয় নাই। তার মানে এটা অমনভাবে তারা আমলে নেয় নাই। এবং আরও অনেকগুলো আপনার রাইটস গ্রুপ, অ্যাক্টিভিস্ট গ্রুপ, তারা বিভিন্ন সময়ে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। কারণ এবং ওই যে সিএএ আছে, যেটা সিটিজেনশিপ অ্যাক্ট, যেটা অ্যামেন্ড করেছে, সেটার বিরুদ্ধেও কিন্তু অনেকে প্রতিবাদ করেছে। এনআরসি, জি, অনেক, এটা ভারতের মধ্যে করেছে। এখন ভারত একটা সার্বভৌম দেশ, আমাদের প্রতিবেশী দেশ, অনেক কিছু নিয়েই আমরা অনেক সময় বিচলিত হই, কিন্তু আমি আসলে চিন্তা করি যে যেহেতু সেটা ভিন্ন একটা দেশ, সেই দেশ কিভাবে চলবে সেটা সেই দেশের জনগণই নির্ধারণ করবে। কিন্তু আমরা যা দেখতে পাই এবং তার পরিপ্রেক্ষিতেই আমরা এই মন্তব্যগুলো করছি, এবং আমি নিশ্চিত যে ভারতবাসী নিজেরাই সিদ্ধান্ত নেবেন যে কিভাবে তারা এগুলো কারেক্ট করবেন, যেগুলো তারা মনে করছেন যে হয়তোবা ঠিক না। আর আরেকটা কথাও সত্য যে আপনি 91 বা 90 লাখ ভোটারকে বাদ দিলেই ফলাফল যে একেবারে প্রভাবিত করে ফেলতে পারবেন সেরকম তো নাও হতে পারে। হ্যাঁ, কেননা এই যে আপনি যেটা বললেন যে অন্যান্য সমস্ত ইস্যু ছাপিয়ে এখন এসআইআরটাই একটা প্রধান নির্বাচনী ইস্যু হয়ে গেছে, এবং দুই পক্ষই এটা নিয়ে তাদের মতামত দিচ্ছে। হ্যাঁ, তৃণমূল যেভাবে বলছে সেটাও হয়তো পুরোপুরি সত্য না, আবার বিজেপি যেভাবে বলছে সেটাও হয়তো পুরোপুরি সত্য না, মাঝামাঝি কোনো এক জায়গায় হয়তো সত্য আছে। এখন নির্বাচনী কৌশলে কে এগিয়ে যাচ্ছে, জনগণের মন, সেটা আপনি ফলাফলেই দেখতে পারবেন যে কে এগিয়ে যায়। বাট কিন্তু সাধারণভাবে জনগণ, বিশেষ করে ভোটাররা, তারা কিন্তু ভুল করে না।
তারা যদি দেখে যে আপনি প্রশাসনিক একটা শব্দ আমরা ব্যবহার করতাম বাংলাদেশে, যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ঠিক রিগিংও না, আবার ওই যে সূক্ষ্ম কারচুপিও না, কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং, যদি প্রমাণিত হয় যে এই এসআইআর বিশেষ করে 6 মাস আগে এটা রিভিশনটা শুরু করে এবং আপিলের পর্যাপ্ত সুযোগ না দেওয়া, যাতে ইলেকশনে অন্তত তারা এই 26 লাখ হয়তো ইলেকশনে ভোট দিতে পারবে না, তো সেই রকম ক্ষেত্রে মনে হতে পারে যে এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কৌশল, পূর্ব ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ট্রু। তো সেইটা নির্বাচনের ফলাফলের উপরই অনেকখানি বোঝা যাবে। আচ্ছা, একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। যেটা প্রশ্ন ছিল, এসআইআর এর প্রভাবটা তো নির্বাচনের পরেও থাকবে, এমন তো না যে দলে আসুক, পদ্ম শিবির আসুক বা জোড়াফুল আসুক, মমতা ব্যানার্জি আবার তার আসনে অধিষ্ঠিত হোক, যেটাই হোক না কেন, এই এসআইআর এর প্রভাবটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় কতটা সুদূর প্রসারী হবে বলে আপনি মনে করছেন, বা এটার প্রভাবটা কতটা মানে সামনের দিনগুলোতে কেমন এটার হবে বলে প্রভাবের মনে একটা করছেন? খারাপ দিক আছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য। কেননা ধরেন এই 90 লাখ বা যে সংখ্যাই হোক, তারা যদি ভোটার না হন, তার মানে হলো তারা ভারতের নাগরিক না। তো ভারতের যদি নাগরিক না হন, তাহলে তারা কোথাকার নাগরিক? এবং তাদের কি নাগরিক হওয়ার কোনো সুযোগ সুবিধা সেই সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডেড যেটা হয়েছে সেটা দিবে? যদি দেয়, তাহলে তারা কি সেখানে আবার আপিল করতে পারবেন, আবেদন করতে পারবেন? অথবা যদি নাগরিক না হয়ে থাকেন, কোনো প্রভিশন কি থাকবে কিনা যে তিনি নাগরিকত্বের জন্য আবার নতুন করে অ্যাপ্লাই করে আবেদন করতে পারবেন কিনা, কিংবা তাদেরটা বিবেচনা করা হবে কি হবে না, সেগুলো অনেকগুলো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর সঙ্গেই বাংলাদেশ ভারত সম্পর্কের একটুখানি রয়ে যায়। কেননা যদি এদের কাউকে কাউকে মনে করা হয় যে তারা বাংলাদেশ থেকে গেছেন এবং Even তাদেরকে, অমিত শাহ এখনই বলছে যে অনুপ্রবেশকারীদের, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে ধরেই নেওয়া যায় যে এসআইআরটা আসলে সামনের দিনে আতঙ্কের বিষয় হতেও পারে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি নাও আসে, কেন্দ্রীয় সরকারে তো অন্তত বিজেপি আছে, সুতরাং তারা এই ধরনের পদক্ষেপ আগেও কয়েকবার নেওয়ার চেষ্টা করেছে, ভবিষ্যতেও হয়তো নেওয়ার চেষ্টা করবে। এই জন্যে বাংলাদেশ ভারত সম্পর্ক আসলে আমাদেরকে উন্নত করার জন্যে বাংলাদেশ হিসাবে আমাদেরকে সচেষ্ট হইতে হয় এবং কূটনীতিকে জোরালো করতে হয়। আপনি জানেন যে কিছুদিন আগেও তারা আপনার বর্ডারে, সেই কুড়িগ্রামের ওদিকে বর্ডারে তারা বেশ কিছু লোক সমবেত করেছিল, যাদেরকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছিল। এর আগেও অভিযোগ আসছে, বিভিন্ন সময় এই ধরনের অভিযোগ আসছে পুশিনের। হ্যাঁ, কিন্তু আমরা যদি কূটনৈতিকভাবে সক্রিয় হই এবং বাংলাদেশ ভারত সম্পর্ক যদি উষ্ণ রাখতে পারি, তাহলে এই ধরনের সমস্যা বাংলাদেশ হয়তো আর ভবিষ্যতে ফেস করবে না, কিংবা যদি এই ধরনের সমস্যা আসে আমরা হয়তো মোকাবেলা করতে তাহলে পারবো। এক বাক্যে বলাই যায় যে এসআইআর এর ভবিষ্যৎ প্রভাব রয়েছে, এটা বাংলাদেশ ভারত যে ভূ রাজনীতি বা কূটনৈতিক সম্পর্ককেও আঘাত হানলেও হানতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। পরবর্তীতে অন্য কোনো আলোচনায় আপনার সঙ্গে আমরা যুক্ত হব। অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং এখন টিভির দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ।